গুলিতে আহত হওয়ার পর প্রথমবার জনসম্মুখে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে পেলেন দলের চূড়ান্ত মনোনয়ন। রানিং মেট করলেন ওয়াইওর সিনেটর জেডি ভেন্সকে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিজ দলের চূড়ান্ত মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে সদস্যরা ভোটের মাধ্যমে ট্রাম্পকে মনোনীত করেন। এছাড়াও এদিন ট্রাম্প নিজের রানিং মেটও ঘোষণা করেন। ওয়াইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভেন্স হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। এদিন একই দিনে রাষ্ট্রীয় গোপন নথি সংক্রান্ত মামলা থেকেও রেহাই পেয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। আততায়ীর গুলি থেকে বেঁচে ফেরার পর নিজ দল রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দেন আহত ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। সম্মেলনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন ট্রাম্প। তিনি কতটা জনপ্রিয় তার প্রমাণ মেলে ভোটাভুটিতে। প্রায় ২৫০০ প্রতিনিধির সবকটি ভোটেই পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট। কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও প্রয়োজনীয় সংখ্যক ১,২১৫টি ভোটের দরকার ছিল ট্রাম্পের। নিজের ছেলে এরিক ট্রাম্প যখন ফ্লোরিডার প্রতিনিধিদের ভোটের ফলাফল ঘোষণা করেন, তখনই চূড়ান্ত হয়ে যায় ট্রাম্পের প্রার্থিতা। তুমুল করতালি, হর্ষধ্বনি ও বাদ্য বাজিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানান সবাই। ডোনাল্ড ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রে ৩বার প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন। মার্কিন সংবিধান অনুযায়ী কেউ পরপর ২বার প্রেসিডেন্ট হলে তিনি আর প্রার্থী হতে পারেন না। ২০১৬ সালে হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রথম প্রেসিডেন্ট হন ট্রাম্প। পরের বার ২০২০ সালে বর্তমান ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যান। আর এই সুযোগটি কাজে লাগান ট্রাম্প। ২০২৪ সালের জন্য রিপাবলিকান পার্টির হয়ে আবারও নির্বাচনে প্রার্থী হন। এর আগে ট্রাম্প নিজের রানিং মেট হিসেবে ওহাইওর সেনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন। পরে রিপাবলিকান ডেলিগেটরা ৩৯ বছর বয়সী তরুণ এই রাজনীতিককে ভোট দিয়ে তার মনোনয়ন চূড়ান্ত করেন। রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের শুরুতে ট্রাম্পের জন্য প্রার্থনা করা হয়। দুদিন আগে পেনসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনী জনসভায় বন্দুকধারীর গুলি ট্রাম্পের কান ফুটো করে চলে যায়। অলৌকিকভাবে বেঁচে যান সাবেক এই প্রেসিডেন্ট। চলতি বছরের ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প আরও একটি সুখবর পেয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রেখে দেওয়ার মামলা খারিজ করে দিয়েছে আদালত। ট্রাম্প এরপর আশা করছেন তার বিরুদ্ধে অন্যান্য মামলাগুলোও একে একে খারিজ হয়ে যাবে এবং তিনি খুব দ্রুতই আইনি জটিলতা থেকে মুক্ত হবেন। এদিকে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের পরে এখন সবার দৃষ্টি আগামী মাস অগাস্টের ১৯ তারিখের দিকে, যেখানে শিকাগো শহরে ডেমোক্র্যাট পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত হবে জো বাইডেন কি প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের, নাকি নিজে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন। আর তিনি যদি প্রার্থিতা প্রত্যাহার করে নেন, তাহলে কে হবেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট, এ নিয়েই এখন আলোচনা সর্বত্র। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। আজকে যে ঘটনাটি ঘটে গেছে, মার্কিন ইতিহাসে এই ধরনের ঘটনা কিন্তু কখনো ঘটেনি। সেটি হচ্ছে যে একজন ব্যক্তি তিনি পরপর ৩বার তার নিজ দল রিপাবলিকান দলের হয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন এবং আজকে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং সেই সঙ্গে তার যে রানিং মেট সেটিও তিনি ঘোষণা করেছেন। এই যে রানিং মেট কে হবেন, এই নিয়ে কিন্তু বেশ জল্পনা কল্পনা ছিল বেশ কয়েকদিন ধরেই। অনেকের নাম শোনা যাচ্ছিল, কিন্তু এই যে ওহাইও অঙ্গরাজ্যের একজন তরুণ নেতা, যিনি প্রথমবারের মতো মার্কিন ক্যাপিটালে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংসদ, সেই সংসদে প্রথমবারের মতো সেনেটর নির্বাচিত হয়েছেন এবং দায়িত্ব পালন করছিলেন, তিনি যে ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট হবেন এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দলের মনোনয়ন পাবেন, এটি কিন্তু কেউ কোনোদিন ভাবেনি। আপনি জানেন যে বয়সজনিত একটি সমস্যা দুই প্রার্থীর মধ্যেই রয়েছে, অর্থাৎ বর্তমান যে প্রেসিডেন্ট ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন, তার বয়স এখন ৮২ বছর এবং তারপরে ডোনাল্ড ট্রাম্প, তার বয়স
79 বছর। সেই বয়স নিয়ে দুজনের মধ্যেই যখন অনেক জল্পনা কল্পনা, সেইখানে ডোনাল্ড ট্রাম্প তার রানিং মেট হিসেবে একজন অত্যন্ত তরুণ রাজনীতিবিদকে বেছে নিয়েছেন এবং এখন পর্যন্ত বিশ্লেষকরা যা বলছেন তাতে করে ডোনাল্ড ট্রাম্পের এই রানিং মেটকে নির্বাচন করার ব্যাপারটি কিন্তু তারা খুব ইতিবাচক হিসেবেই দেখছেন। এবং আজকে যে রিপাবলিকান দলের জাতীয় কনভেনশন হয়েছে, সেই কনভেনশনে যদিও কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, যদিও ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী তার নিজ দলে ছিল না, কিন্তু তারপরেও একচ্ছত্র কিন্তু আধিপত্য তারা বিস্তার করেছেন এবং তারা দুজনেই সমান সংখ্যক ভোট অর্থাৎ প্রায় সবকটি ভোট তারা পেয়েছেন এবং তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রিপাবলিকান দলের মনোনয়ন তারা পেয়েছেন। সব কিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের এখন প্রেসিডেন্ট নির্বাচন এখন প্রচারণায় মুখর হয়েছেন এবং তারা কিন্তু সেই জায়গায় এখন প্রচারণায় নেমে গেছেন। কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রথমবারের মতো পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলারে তার উপরে যে আততায়ী গুলি হয়েছে, এই গুলিতে তিনি যে তার কান ফুটো হয়ে গেছে এবং তিনি অলৌকিকভাবে বেঁচে গেছেন, তারপরে প্রথমবারের মতো তিনি জনসমক্ষে হাজির হয়েছেন। অর্থাৎ সোমবার সন্ধ্যার পরে রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনে তিনি হাজির হন এবং তিনি বক্তব্য রাখেন এবং তিনি সেখানে তার দলের সমর্থকদেরকে উজ্জীবিত করেছেন। এবং এই ঘটনার পরে স্বভাবতই রিপাবলিকান শিবিরে আনন্দ যেমন বইছে, এই ঘটনার পরে তারা আরও বেশি একত্র হচ্ছেন, তারা উজ্জীবিত হচ্ছেন। এই যখন রিপাবলিকান শিবিরের ঘটনা, তখন বাইডেনের শিবিরে অর্থাৎ ডেমোক্রেট দলে তাদের কিন্তু জাতীয় কনভেনশন কিন্তু আগামী মাসে আগস্টের 19 তারিখে 4 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। সেই কনভেনশনে কি হবে সেই দিকে এখন সবার উৎসুক দৃষ্টি, কারণ প্রথম বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জো বাইডেন হেরে যাওয়ার পরে নিজ দলেই কিন্তু তিনি সমালোচনার মুখোমুখি হচ্ছেন। নিজ দলের অনেক শীর্ষ নেতা জো বাইডেনকে আর নির্বাচন না করার জন্য কথা বলছেন। এখন সেটি কি হবে সেটি আমাদের অপেক্ষা করতে হবে আরও 1 মাস। আগামী মাসে যে ডেমোক্রেট শিবিরের যে জাতীয় কনভেনশন, সেই কনভেনশনে জো বাইডেন কি নির্বাচন করবেন নাকি তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবেন, এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু তখন হবে। তো এই ছিল আজকে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের শেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে হওয়া সহিংসতায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এ বিষয়ে অবগত আছে বাইডেন প্রশাসন। তবে বাংলাদেশের গণমাধ্যমে কোনো শিক্ষার্থী নিহতের বিষয়টি না এলেও নিজ বক্তব্যে দুজনের মৃত্যুর কথা বলেন মিলার। ওয়াশিংটন ডিসি থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। গেল কয়েকদিন ধরেই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা ও ঢাকার বাইরে প্রধান সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে শিক্ষার্থীগণ। ঘটে সংঘর্ষের ঘটনাও। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে। জবাবে তিনি বলেন, এই আন্দোলনের বিষয়ে অবগত আছে যুক্তরাষ্ট্র। We are aware of and are monitoring reports of widespread student protests in Dhaka and around Bangladesh that have killed 2 and attacked and injured hundreds. The freedom of expression and peaceful assembly are essential building blocks of any thriving democracy, and we condemn any violence against peaceful protesters. Our thoughts are with those who have been impacted by this violence. নিজ বক্তব্যে চলমান কোটা আন্দোলনের সময় 2 শিক্ষার্থী নিহতের কথাও উল্লেখ করেন ম্যাথিউ মিলার। তবে এ তথ্য তিনি কোথায় পেয়েছেন কিংবা কিভাবে নিশ্চিত হয়েছেন তা জানাননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। তাইওয়ান ইস্যুতে কোনো দেশকে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি দিয়েছে চীন। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র বলেন, কোনো দেশ যেন চীনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বেইজিংয়ের সংকল্পকে অবমূল্যায়ন না করে। এদিকে চলমান উত্তেজনার মধ্যে আবারও তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। সোমবার দ্বীপটির আশেপাশে চীনের 10টি যুদ্ধ বিমান ও 6টি রণতরী টহল দেয় বলে অভিযোগ তাইপের।
তাইওয়ান ঘিরে সম্প্রতি সামরিক তৎপরতা কয়েকগুণ বাড়িয়েছে চীন। নিয়মিতভাবেই ভূখণ্ডটির আকাশ সীমা অতিক্রম করে আসছে চীনের সামরিক বাহিনী। এতে আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। এমন পরিস্থিতিতে সোমবার ফের নিজেদের আকাশ সীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান। এক বিবৃতিতে দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে সোমবার চীনের 10টি যুদ্ধবিমান তাদের আকাশ সীমার কাছে টহল দেয়। একই সঙ্গে প্রণালীকে ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর বেশ কয়েকটি রণতরী। এসব যুদ্ধবিমান ও রণতরীর উপস্থিতি টের পেয়ে নিজেদের সেনা ও নৌবাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেয় তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগ। এদিকে তাইওয়ান ইস্যুতে তৃতীয় কোনো পক্ষের নাক গলানো নিয়ে আবারও নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে চীন। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তাইওয়ান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রম করা উচিত হবে না কারোরই। কোনো দেশ কিংবা সংগঠনই যেন চীনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বেইজিংয়ের সংকল্পকে অবমূল্যায়ন না করে সেই হুঁশিয়ারিও দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। চলতি মাসে দ্বীপটির আকাশ সীমায় 300-র বেশি চীনা যুদ্ধবিমান ও অন্তত 100 যুদ্ধজাহাজ টহলের কথা জানিয়েছে তাইওয়ান। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরই মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 112 জনে। ভারী বৃষ্টিপাতের কারণে মহারাষ্ট্র, গোয়া, কেরালা, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। নেপালে যাত্রীবাহী বাস ভেসে যাওয়ার 3 দিন পর আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ভারী বৃষ্টিতে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। তলিয়ে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। 1.5 মাস ধরে পানিতে তলিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিস্তীর্ণ এলাকা। মাঝে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আবারও ভারী বৃষ্টির কারণে প্লাবিত বহু এলাকা। ডুবে গেছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। বন্যা রক্ষা বাঁধে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে বানভাসী মানুষের। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় শেষ নেই দুর্ভোগের। পাশাপাশি ভারতের বিহার রাজ্যেও দেখা দিয়েছে বন্যা। মুজফ্ফরপুরের লোকালয়ে পানি ঢুকিয়ে পড়ায় তলিয়ে গেছে বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান। দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। এ অবস্থায় চরম দুর্ভোগে দিন পার করছেন স্থানীয়রা। এছাড়া ভারী বৃষ্টির কারণে মহারাষ্ট্র, গোয়া, কেরালা, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। প্রতিবেশী দেশ নেপালে গেল সপ্তাহে ত্রিশুলী নদীতে 2টি যাত্রীবাহী বাস ভেসে যাওয়ার 3 দিন পর কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে এখনো অব্যাহত রয়েছে অভিযান। একই পরিস্থিতি চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংচিংয়ে। রাতভর ভারী বৃষ্টির কারণে শহরটিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। স্থানীয় কর্তৃপক্ষ ম্যানহোল খুলে দিয়ে সচেষ্ট পানি সরানোয়। এছাড়া দেশটির হুসান কাউন্টিতে দেখা দিয়েছে ভূমিধস। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের অদূরে নর্থ হলিউডের সায়েন্টোলজি মিলনায়তনে ওই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রাথমিক থেকে কলেজ পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়। সংগঠনের সভাপতি আব্দুল মুনিম, সাধারণ সম্পাদক লায়েক আহমেদ সহ অন্যান্য নেতা ও শিক্ষার্থীদের অভিভাবকরা এতে অংশ নেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। ইউরো, কোপা আমেরিকা আর অলিম্পিকের প্রভাব পড়েছে পর্তুগালের পর্যটনে। আশানুরূপ পর্যটক না থাকায় সুভেনিয়র শপ, হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসা সহ সংশ্লিষ্ট সব খাতেই চলছে মন্দা ভাব। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি পর্তুগালের পর্যটন নির্ভর ব্যবসার সঙ্গে জড়িত থাকায় ক্ষতিগ্রস্ত তারাও। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্পট রাজধানী লিসবনের প্রাসা কমার্সিও। গ্রীষ্মের এ সময়ে স্থানটি পর্যটকদের পদচারণায় মুখর থাকার কথা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র। পর্তুগালের বেশিরভাগ পর্যটন স্পটগুলোর চিত্রও প্রায় এক। জার্মানিতে সদ্য শেষ হওয়া ইউরোর রেশ কাটতে না কাটতেই ফ্রান্সে শুরু হচ্ছে অলিম্পিক। অন্যদিকে কোপা আমেরিকার কারণে যুক্তরাষ্ট্র বা লাতিন অঞ্চলের পর্যটকও এবার পায়নি পর্তুগাল। আশানুরূপ পর্যটক না থাকার প্রভাব পড়েছে সংশ্লিষ্ট সব ব্যবসায়। প্রত্যাশা অনুযায়ী ক্রেতা নেই সুভিনিয়র শপগুলোতে। অন্যদিকে পর্যটক কম থাকায় অলস সময় কাটাচ্ছেন পর্যটকদের জন্য বিশেষায়িত ইয়েলো বাসের চালকেরাও।
দীর্ঘ সময় অপেক্ষা করেও যাত্রী পাচ্ছে না টুকটুক চালকরাও। পর্তুগালে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী পর্যটন নির্ভর ব্যবসার সাথে জড়িত থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাও। গতবারের চেয়ে এবার অনেক খারাপ, যা আমরা কখনো কল্পনা করতে পারিনি। জানি না আগে নেক্সট ইয়ারে আমরা এটাকে কভার করতে পারবো কিনা। কমিউনিটি যারাই আছে বাংলাদেশি, এই বছরের যে বিজনেস খারাপ দিকে সাফার করতেছি। আশা করতেছি আগামী মাস থেকে আমাদের বিজনেস ইনক্রিজ হবে। সাধারণত অক্টোবর মাস পর্যন্ত পর্তুগালের আবহাওয়া ভালো থাকায় সামনে পর্যটক সমাগম বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। এমন অবস্থায় ট্যুরিস্ট ট্যাক্স 2 ইউরো থেকে বাড়িয়ে 4 ইউরোর কথা ভাবছে লিসবন সিটি কর্পোরেশন। পর্তুগালের অর্থনীতির একটি বড় অংশ আসে পর্যটন খাত থেকে। তবে 3টি বড় ইভেন্ট থাকায় এবছর প্রত্যাশিত পর্যটক পায়নি পর্তুগাল। তাই সুভিনির শপ তো বটেই, পর্যটন সংশ্লিষ্ট প্রায় সব খাতেই পড়েছে এর প্রভাব। তবে সেপ্টেম্বর নাগাদ ঘুরে দাঁড়াতে পারে পর্যটন নির্ভর অর্থনীতি, এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গুলিতে আহত হওয়ার পর কানে ব্যান্ডেজ নিয়ে জনসম্মুখে ট্রাম্প। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পেলেন দলের চূড়ান্ত মনোনয়ন। রানিং ম্যাচ করলেন ওয়াইহের সিনেটর জেডি ভেন্সকে। এই ছিল আন্তর্জাতিক সময়ের পর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ মনির। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।